ভাবুন তো, এমন একটা জীবনের কথা যেটা চলছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর একনায়কতন্ত্রের নিচে। এমন একটা জায়গা যেখানে সরকারই ঠিক করে দেবে কার চুল কেমন হবে, কে কি পরবে বা কি দেখবে, সবকিছু। তো আজকে আমরা উত্তর কোরিয়ার সেই কঠোর নিয়ন্ত্রণের দেয়ালের ভেতরে একটু উকি দিয়ে দেখব। এই ভয়ঙ্কর উক্তিটি শিন ডং হিউকের। উনি উত্তর কোরিয়ার একটা পলিটিক্যাল প্রিজন ক্যাম্পে জন্মেছিলেন এবং সেখানেই বড় হয়েছিলেন। চলুন ওনার গল্প দিয়েই আমরা এই দেশটার ভেতরের বাস্তবতা বোঝার চেষ্টা করি। উত্তর কোরিয়াতে গিল্ট বাই অ্যাসোসিয়েশন মানে অপরাধীর সঙ্গে সম্পর্ক থাকার জন্য শাস্তি পাওয়া একটা ভয়াবহ বাস্তবতা। শিন ডং হিউকে কারাগারে জন্মাতে হয়েছিল শুধু কারণ ওনার কাকা দক্ষিণ কোরিয়ায় পালিয়ে গিয়েছিলেন। ভাবতে পারেন, একজনের অপরাধের জন্য তার পুরো পরিবার, এমনকি যারা তখনও জন্মায়নি, তাদেরও সেই দাম দিতে হয়। তো এবার চলুন শিনের ব্যক্তিগত গল্প থেকে বেরিয়ে এসে সেই বড় সিস্টেমগুলো দেখি যেগুলো উত্তর কোরিয়ার সমাজকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে। প্রথমেই দেখা যাক এই নিয়ন্ত্রণের মূল কাঠামোটা ঠিক কী। এটা হল সংবুন, উত্তর কোরিয়ার নিজস্ব এক ধরনের জাতিভেদ প্রথা বা কাস্ট সিস্টেম বলতে পারেন। এই সিস্টেমটাই ঠিক করে দেয় যে একজন মানুষের সারা জীবন কেমন যাবে, তার চাকরি, বাড়ি, এমনকি খাবারের রেশন পর্যন্ত। কে কোথায় থাকবে, কি কাজ করবে, সবকিছুর মূলে রয়েছে এই শ্রেণীবিভাগ। বাইরের দুনিয়া থেকে মানুষকে একেবারে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য সরকার যা যা করতে পারে সব করে। ইন্টারনেট ব্যবহার করতে গেলে সরকারি অনুমতি লাগে, আর একজন লাইব্রেরিয়ান সেটার উপর নজর রাখে। স্মার্টফোনগুলো মাঝে মাঝেই নিজে থেকে স্ক্রিনশট তুলে সরকারের কাছে পাঠিয়ে দেয়। আর বিদেশি সিনেমা দেখা, ওটা তো একটা গুরুতর অপরাধ, যার শাস্তি কঠোর শ্রম থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। ব্যক্তিগত পর্যায়ে নিয়ন্ত্রণ কতটা গভীর তা বোঝানোর জন্য এর চেয়ে অদ্ভুত উদাহরণ বোধহয় আর হয় না। হ্যাঁ, সত্যি, উত্তর কোরিয়ার নিজেদের ফ্যাশন পুলিশও আছে। এই যে দেখুন, সরকার থেকে পুরুষ আর মহিলাদের জন্য 15টা করে হেয়ারস্টাইল ঠিক করে দেওয়া আছে। এর বাইরে কিছু করলেই ধরা। কিম জং উনের মতো স্টাইল করা যাবে না, চুলের রং করা যাবে না, আবার ব্লু জিন্স বা লাল লিপস্টিক পরা, এগুলোকে পশ্চিমার সাংস্কৃতিক আগ্রাসন হিসেবে দেখা হয়। আর এর জন্য ফ্যাশন পুলিশের হাতে নাজেহাল হতে হয়। সরকার সমাজের প্রতিটা স্তরে গুপ্তচর আর নজরদারির এমন একটা জাল বিছিয়ে রেখেছে যে মানুষ একে অপরকে বিশ্বাস করার সাহস পায় না। পরিবারের মধ্যেও সেই বিশ্বাসের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। যে কোনো মুহূর্তে যে কেউ আপনার বিরুদ্ধে রিপোর্ট করে দিতে পারে, এমনকি নিজের সন্তানও। কিন্তু এত কিছুর পরেও এই লৌহকঠিন নিয়ন্ত্রণের মধ্যেও কি কোনো ফাটল ধরতে শুরু করেছে? এতক্ষণ তো শুধু দমন পীড়নের কথাই শোনা গেল। আসল প্রশ্ন হল, সবকিছু কি এখনও আগের মতোই আছে, নাকি খুব গোপনে কোনো পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে? চলুন এবার সেই সম্ভাবনাটার দিকেই নজর দেওয়া যাক। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে আছে জ্যাংমাডাং। এটা একটা নীরব বিপ্লবের নাম। এমন এক বিপ্লব যা উত্তর কোরিয়ার মহিলাদের হাত ধরে এগিয়ে চলেছে এবং পুরো দেশের আর্থসামাজিক কাঠামোকেই ঝাঁকুনি দিয়ে দিচ্ছে। তো এই জ্যাংমাড্যাংগুলো আসলে কি? এগুলো হলো স্থানীয় বেসরকারি মার্কেট। ৯০-এর দশকে যখন ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল এবং সরকার খাদ্য সরবরাহ করতে ব্যর্থ হয়েছিল, ঠিক তখন মানুষ নিজেদের বাঁচানোর জন্য এই মার্কেটগুলো তৈরি করে। যা একসময় বেআইনি ছিল, আজ সেটাই লক্ষ লক্ষ মানুষের বেঁচে থাকার অবলম্বন। এই চার্টটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, পুরুষরা যখন নামমাত্র বেতনে সরকারি চাকরিতে আটকে থাকে, সেখানে পরিবারের আয়ের ৭০% বেশি আসে মহিলাদের কাছ থেকে, এই জ্যাংমাডাংয়ের মাধ্যমে। তারাই এখন পরিবারের অর্থনীতির আসল চালিকা শক্তি। কিন্তু এই জ্যাংমাডাং শুধু জিনিসপত্র কেনাবেচার জায়গা নয়, এগুলো একটা কেন্দ্র হয়ে উঠেছে তথ্য আদান প্রদানের এবং হারানো বিশ্বাসকে আবার ফিরে পাওয়ার। এখানেই গোপনে গোপনে হাতবদল হয় নিষিদ্ধ দক্ষিণ কোরিয়ান ড্রামা বা হলিউড মুভির ইউএসবি। আর এই ইউএসবিগুলোই মানুষকে একটা নতুন পৃথিবীর সন্ধান দেয়। শুধু ভাবুন, যখন উত্তর কোরিয়ার একজন নাগরিক দক্ষিণ কোরিয়ার কোনো ড্রামাতে দেখেন যে সেখানে সবাই কত স্বাধীনভাবে চলছে, কত কিছু করছে, তখন সরকারের বছরের পর বছর ধরে চালানো মিথ্যা প্রচারণাটা এক মুহূর্তে কাচের মতো ভেঙে চুরে যায়।
এই ডেটাটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। যারা দেশ ছেড়ে পালিয়ে আসতে পেরেছেন তাদের ৮১% কাছে ইউএসবি ছিল, আর তার মধ্যে ৯৮% ইউএসবিতেই ছিল সরকারের চোখে বেআইনি কন্টেন্ট। এর মানে কি? এর মানে হলো তথ্যের এই স্রোতটাকে সরকার আর কোনোভাবেই আটকে রাখতে পারছে না। তাহলে এই সব কিছুর মিলিত প্রভাবটা কি? বেসরকারি বাজার, বাইরের তথ্যের প্রবেশ আর সরকারের ওপর মানুষের কমতে থাকা বিশ্বাস, এগুলো কি আসলেই একনায়কতন্ত্রের ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে? চলুন বিষয়টা এবার আরেকটু গভীরে গিয়ে দেখি। দেয়ালের ফাটলগুলো কিন্তু এখন খুব স্পষ্ট। অর্থনৈতিক, সামাজিক এবং তথ্যগত প্রতিটা ক্ষেত্রেই সরকারের সেই কঠোর নিয়ন্ত্রণ ধীরে ধীরে কমে আসছে। ঘুষ এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে টাকা দিলে যে কোনো নিয়ম ভাঙা যায়। আর সবচেয়ে বড় ব্যাপার, মানুষ যখন একসাথে ঝুঁকি নিচ্ছে তাদের মধ্যে আবার বিশ্বাস জন্মাচ্ছে। এখানে দুটো একেবারে আলাদা ছবি দেখা যাচ্ছে, তাই না? একদিকে সরকারের শেখানো বুলি যে মহান নেতার অধীনে থাকায় সৌভাগ্য, আর অন্যদিকে জ্যাংমাডাংয়ের কঠিন বাস্তবতা থেকে পাওয়া শিক্ষা যে বেঁচে থাকার আসল চাবিকাঠি হল ঐক্য আর নিজেদের উদ্যোগ। মানুষ এখন বুঝতে শুরু করেছে তাদের ভাগ্য কোনো নেতার হাতে নয়, বরং নিজেদের হাতেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো সরকার কেন জ্যাংমাডাংগুলোকে ধ্বংস করতে পারেনি। এর একটা সরল উত্তর আছে: ঐক্য। এই ব্যাপারটাতে সরকার মানুষকে ভাগ করতে ব্যর্থ হয়েছিল। সবাই নিজেদের প্রয়োজনে এর সাথে জড়িয়ে পড়েছিল, তাই একে অপরের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করার কোনো সুযোগই ছিল না। শেষে গিয়ে উত্তর কোরিয়ার এই নীরব বিপ্লব আমাদেরকে একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। চরম নিয়ন্ত্রণের মুখে যখন একটা সমাজ নিজেদের ওপর বিশ্বাস করার সিদ্ধান্ত নেয়, তখন তাদের আসল শক্তি কতটা হতে পারে? যখন একটা জনগোষ্ঠী রাষ্ট্রীয় ভয়কে উপেক্ষা করে একে অপরকে বিশ্বাস করতে শুরু করে, তখন কি কোনো স্বৈরাচারী শক্তি তাদের আটকে রাখতে পারে? হয়তো এর উত্তরটা সময় বলে দেবে। ভবিষ্যতে এই ধরনের আরও ঐতিহাসিক ও শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে এখনই ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।